প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের আমি আগেও আলোচনা করেছিলাম। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে, স্যার আমাদের একটু কিছু টিপস বলে দিন যেগুলোতে পড়লে আমরা পরিবেশবিদ্যা সাবজেক্টটিতে আমরা 90+ নাম্বার যদি পেতে পারি। তো দেখো, প্রথমে আমি তোমাদের বলি, এই ENVS সাবজেক্টটি কিন্তু একটু তোমাদের ডিফিকাল্ট হয়। ডিফিকাল্টি কেন হয় আমি বলছি, কারণ এটি তোমাদের 3টে শিফটে পরীক্ষা হয়, তোমরা জানো, ফার্স্ট সেমিস্টারে তোমরা দিয়েছো, এবং তোমরা নিজেরাও জানো যে এখানে 50 আউট অফ 50 কিন্তু 50-এ 50 পাওয়া কিন্তু চারটিখানি কথা নয়, মুখের কথা নয়। ঠিক আছে, তোমাদের বেশ কিছু জিনিস ভালো করে পড়া দরকার। শুধুমাত্র তুমি যদি ওপর দিয়ে পড়ে যাও, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদের। তো দেখো, প্রথমে তোমাদের আমি একটু বলি যে তোমাদের ENVS এই সাবজেক্টটিতে আমি তোমাদের দেখবে বিগত বছরে তোমরা যদি সার্চ করো, আর যখনই সার্চ করবে একটু পিবি স্টাডি ক্লাস বলে পাশে লিখবে, দেখবে তোমাদের চলে আসবে, ঠিক আছে, বা প্লে লিস্ট চেক করলেও তোমরা পাবে। আমি বছরের যখন গত বছরে পরীক্ষা হয়েছিল 2024-এ প্রশ্নপত্রে, তখনই আমি 3টে শিফটিংয়েরই বিশেষ করে মর্নিং শিফট এবং ডে শিফটের আমি কিন্তু সম্পূর্ণ MCQ সমাধান নয়, তার সাথে 2 নম্বর এবং 5 নম্বরের সমাধান কিন্তু ইউটিউবে প্রথম কিন্তু আমি আপলোড করি। তখন থেকেই আমি দিয়ে রেখেছি, দেখবে তোমরা সার্চ করলে দেখতে পারবে। বড় প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমি দিয়ে দিয়েছিলাম, পরীক্ষা যা শেষ হয়েছে তার ঠিক 5 মিনিটের মাথায় আমি দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো দেখে অনেকে যারা মর্নিং শিফটের ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছিল, তাদের যে সলভটা দিয়েছি সেটি দেখেছে ডে শিফটের এবং ইভিনিং শিফটের ছাত্রছাত্রীরা, এবং বেশ কিছু উপকৃত হয়েছে। কারণ প্রশ্নপত্র এমনভাবে করা হয়, মর্নিং শিফটে কিছু প্রশ্ন না ইভিনিং শিফটে আসে, আবার মর্নিং শিফটের কিছু প্রশ্ন 2 নম্বরে যদি দেয়, 2 নম্বর থেকে তোমাদের 1 নম্বরে আবার ডে শিফটে আসে। তো প্রথমে বেসিক ব্যাপারটা হচ্ছে, তোমাদের যে 3টে ইয়ারের প্রশ্নপত্র এসছে না 2024-এর, ডে, মর্নিং এবং ইভিনিং, এই 3টে শিফটের যে সলিউশন আমি করে দিয়েছি, তোমাদের সেটিকে একবার দেখে নিতে হবে, ঠিক আছে। যদি তোমরা মনে করো না, আমরা পাচ্ছি না দেখতে, আমি তোমাদের আবার 3টে শিফটেরই আমি তোমাদের সলিউশন দিয়ে দেবো, এবং যে সলিউশনের পিডিএফটাও তোমরা যদি চাও আমি ফ্রি অফ কস্টেই দিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের ফ্রি অফ কস্টেও আমি দিয়ে দেবো। এবং আজকের আলোচনার যে হবে, আমি এখানেও কিন্তু তোমাদের উত্তর সহ আলোচনা করব। প্রথমে আমি সাজেশনগুলো একটু বলে নেবো। তো তোমাদের 3টে যে 24-এ প্রশ্নপত্র এসেছিলো, 3টে শিফটেরই পরীক্ষার কিন্তু প্রশ্নপত্রটা ভালো করে দেখতে হবে। শুধু সেগুলো পড়ে গেলেই কিন্তু হবে না, তোমাদের যেটি করতে হবে সেটি আমি তোমাদের বলি। ওই প্রশ্নপত্রগুলো ভালো করে করলে, এবং তোমাদের যে আমি সাজেশানগুলো চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দেবে 3টে 4টে করে প্রশ্ন আমি দিয়ে রেখেছি, ঠিক আছে, সেটি একটু ভালো করে দেখবে। এবং যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো তাদের তো কোনো অসুবিধা নেই, এবং যারা ক্লাস করেছো তারা জানো তোমাদের কীভাবে আমি তৈরি করে দিয়েছি, ঠিক আছে, তাদের কোনো চিন্তার কারণ নেই। তারা মোটামুটি 50-এ 40 তো পাবেই, ঠিক আছে, 50-এ 50 আমি বলবো না, ঠিক আছে, বাজে কথা বলে লাভ নেই। 50-এ 50 পাওয়া চারটিখানি কথা নয়, বিশেষ করে ENVS-এ, ঠিক আছে। তো তোমরা 40+ একদম পাবে, এটি আমি তোমাদের বলতে পারি, যদি ভালো করে তোমরা পড়ো, ঠিক আছে। এবং তোমাদের আজকের বিষয় নিয়ে আমি করবো কি, আমি তোমাদের যতই যে 24 সালের 3টে যে প্রশ্নপত্র হয়েছে না, তার সম্পূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলো অ্যানালাইজ করে সেখানে কিন্তু তুলে ধরেছি, এবং ওই কোশ্চেনের রেসপেক্টে তোমাদের কীরকম 5 নম্বরে আসতে পারে সেই প্রশ্নগুলো এই সাজেশনের মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি একটু শোনো, তোমরা দেখবে অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে। তো আরেকটা জিনিস বলবো, এই যে 5 নম্বরগুলো প্রশ্নগুলো যে আমি তোমাদের বলছি, এই 5 নম্বরগুলো ভালো করে নিলে এখান থেকে 2 মার্কসেরও কিছু কভার তোমরা কিন্তু করে নিতে পারবে। এবং MCQ তোমরা জানো, আমি অলরেডি 60+ MCQ আমি তোমাদের দিয়ে দিয়েছি, এবং তার ফ্রি নোটসও আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি। আমি বলেই দিয়েছি, তোমরা সেই ভিডিওটি দেখে নেবে, কীভাবে তোমরা গ্রুপে জয়েন্ট হবে সেটিও আমি দেখে নিয়েছি, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি আমাদের 5 মার্কসের কোশ্চেন। প্রথমেই চিপকো আন্দোলনের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই চিপকো আন্দোলন সম্পর্কে যদি পড়ে রাখো, 2 নম্বরে এখান থেকে আসতে পারে, এবং 1 নম্বরের প্রশ্ন, 2-1টা প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে। তাহলে এই প্রশ্নটা ভালো করে করবে। উপকেন্দ্র কি, ভূমিকম্প কিভাবে সংগঠিত হয়, ঠিক আছে, এটি পড়বে। পরিবেশ সচেতনতা বিস্তারে তথ্য প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে লেখো। পুনর্বাসন ও পুনঃস্থাপন বলতে কি বোঝো, সংস্কৃতি কিভাবে পরিবেশ সংরক্ষণে প্রভাবিত করে, পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্যগুলি কী, একজন নাগরিক হিসাবে পরিবেশ সচেতনতার মাত্রা কিভাবে বৃদ্ধি করতে পারো তুমি, ঠিক আছে। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করে নাও, দেখবে মোটামুটি তুমি অনেকটাই কিন্তু উপকৃত হবে, ঠিক আছে। তারপর চলো দেখে নেব
অপ্রথাগত পরিবেশ শিক্ষা বলতে কি বোঝায়? এই অপ্রথাগত পরিবেশ শিক্ষার কয়েকটি পদ্ধতি সংক্ষিপ্তভাবে উল্লেখ করো। ঠিক আছে, মন্ট্রিঅল প্রোটোকল এবং কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, সিবিডি। ঠিক আছে, এর উদ্দেশ্যগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। এই যে সিবিডি, ঠিক আছে, এই সম্পর্কে তোমরা শুধু উদ্দেশ্য পড়বে না, ঠিক আছে, এটি কত সালে বা কীভাবে, এই পুরো ডেটাটা একটুখানি ভালো করে পড়ে রাখলে এখান থেকে তুমি 2 মার্কসেরও পাবে। ধরো উদ্দেশ্য না দিয়ে তোমাকে বললো সিবিডির বলতে কী বোঝো বা কী, তখন তুমি একটু আলোচনা করে দুটো উদ্দেশ্য দিয়ে দিলে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাই এই সম্পর্কে একটু ভালো করে পড়ে নেবে। তবে উদ্দেশ্যটা তোমাদের আসার সম্ভাবনা কোনো একটা শিফটে আছেই, ঠিক আছে, সেটি বলা সম্ভব নয় কোন শিফটে দেবে, তবে 3টে শিফটের মধ্যে একটা শিফটে তোমাদের দিচ্ছে এই প্রশ্নটা, ঠিক আছে, খুব ভালো করে পড়ে রাখবে। তারপর দেখো আমরা লিখবো, দেখবো 8 নম্বরের প্রশ্ন। বিষ্ণুই কারা, ভারতের পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা উল্লেখ করো। বৃহৎ বাঁধের পরিবেশগত পরিণতিগুলি কি, একটি উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কিভাবে সমাজকে প্রভাবিত করে। ঠিক আছে, পরিবেশ সচেতনতা বিস্তারে তথ্য প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে লেখো। প্রশ্নের উত্তরটা মোটামুটি যদি ভালো করে সাজাও, দুটো প্রশ্নের অ্যান্সার সেমই হবে। ঠিক আছে, ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ও প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই ভোপাল গ্যাস দুর্ঘটনার সম্পর্কে ভালো করে একটু পড়ে রাখবে, শুধু কারণ ও প্রভাব পড়বে না, এর সাথে কবে হয়, কোনখানে হয়, কী কারণে হয়, এগুলো একটু ভালো করে পড়ে রাখতে হয়। ঠিক আছে, তারপর দেখো দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বোঝো। দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উপাদানগুলি নিয়ে আলোচনা করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আরবান বায়ু দূষণের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বায়ু দূষণ কমানোর দুটি প্রধান কৌশল লেখো। ঠিক আছে, 13 নম্বর প্রশ্নটি। ঠিক আছে, যা যা প্রশ্ন রেখেছি খুব ভালো করে তোমরা যদি রেডি করে নাও না, এই প্রশ্নগুলো 3টে শিফটিংয়ের জন্যই একদম উপযুক্ত কিন্তু। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন, পরিবেশগত নীতিবাদে, ঠিক আছে, এন্ড্রো প্রোসেট্রিক ও ইকোসেট্রিক দৃষ্টিকোণ বলতে কি বোঝো। ডিপ ইকোলজি কি, ঠিক আছে, ডিপ ইকোলজি কি, এটি পড়বে। তারপর লেখো রয়েছে 15 নম্বরে, ফুকুশিমা কোথায় অবস্থিত। ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় কিভাবে ঘটেছিল। মানুষের জনসংখ্যা বৃদ্ধির পরিবেশগত প্রভাব সংক্ষেপে আলোচনা করো। পরিবেশ শিক্ষার ধারণা, সংজ্ঞা ও গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, বা পরিবেশ শিক্ষার সম্পর্কে একটু ভালো করে তোমরা জেনে নেবে। ওকে, তারপর দেখো পরিবেশ শিক্ষার উদ্ভব ও বিকাশ নিয়ে আলোচনা করো। ঠিক আছে, তারপর রয়েছে দেখো থিবিলিসি ডিক্লারেশন এর মূল উদ্দেশ্য ও তা পরিবেশ শিক্ষার ওপর কী প্রভাব ফেলেছে তা ব্যাখ্যা করো। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখো রয়েছে পরিবেশ সচেতনতা ও পরিবেশ শিক্ষার মধ্যে পার্থক্য সহ ব্যাখ্যা করো। এই যে টোটাল 20টা প্রশ্ন যে এখন বললাম না, এই 20টা প্রশ্ন দেখতে তোমাদের অনেক বেশি মনে হচ্ছে, তবে এই 20টা প্রশ্ন যদি ঠিকঠাক শর্ট শর্ট অ্যান্সার করে, মানে টু দি পয়েন্ট অ্যান্সার করে বা এমন শব্দগুলো ব্যবহার করে তুমি যদি পড়ে নাও, যেগুলো পড়লে তোমরা খুব ভালো ভাবে মনে রাখতে পারবে, যেরকম উত্তর সেরকম উত্তর যদি তোমরা হাতে পেয়ে যাও, তাহলে এই 20টা কেন, এর ডবল যদিও প্রশ্ন হয়, 40টা প্রশ্ন হয়, তাহলেও তোমরা অ্যান্সার করে নিতে পারবে। তো এর জন্য আমি কী করেছি, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি। এই সমস্ত প্রশ্নের উত্তর সহ তোমরা স্টাডি মেটেরিয়াল পাবে। এবং তোমরা অনেকেই বলেছো স্যার অন্যান্য জায়গায় কিনতে পারছি না, কস্টলি। দেখো অন্য জায়গায় কী হচ্ছে আমি তো বলতে পারবো না, আমি তোমাদের যে প্রাইসটা রাখি আশা করি প্রত্যেকে সেটা নেওয়ার মতো রিজনেবল, এমন একটা অ্যামাউন্ট রাখি, রিজনেবল অ্যামাউন্টই রাখি আমি, প্রত্যেকে যাতে সেগুলো নিতে পারে। ঠিক আছে, এবং তো তোমাদের প্রিন্ট আউটও করতে হয়, তাই এমন একটা রিজনেবল প্রাইস আমি রাখি যাতে সকলের জন্যই সেটা যেন নেওয়ার জন্য উপযুক্ত হয়। ঠিক আছে, এবং তোমরা যদি পশ্চিমবঙ্গে যত জায়গায় দেখো, তুমি কিন্তু এত কমে এবং এত কম রেটে আমি যে পড়াই, অফলাইন হোক অনলাইন হোক, ঠিক আছে, অফলাইনেও আমাদের যে পড়াশোনাগুলো করাই অত্যন্ত রিজনেবল আমি প্রাইসে করাই, যেগুলো অন্যান্য জায়গায় তুমি খুঁজে পাবে না। ঠিক আছে, তো যারা করেছে তারা জানে। ঠিক আছে, তো তোমরা যদি করতে চাও তাহলে অবশ্যই তোমরা 7278981430 নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, তারপর দেখো আমাদের লাস্ট আরও দুটো প্রশ্ন রয়েছে, যে 21 নম্বরে সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে টিকা লেখো। বড় বাঁধ বিরোধী আন্দোলন সম্পর্কে টিকা লেখো। পুনর্বাসন ও স্থাপনের ধারণা ব্যাখ্যা করো, এটা আগেও ছিল। পরিবেশ নীতিশাস্ত্র বলতে কী বোঝো, এর প্রকারভেদ আলোচনা করো। ইকো ফেমিনিজম কি, নারীর পরিবেশ রক্ষায় ভূমিকা উদাহরণসহ ব্যাখ্যা করো। ঠিক আছে, টোটাল 25টা 5 নম্বরের প্রশ্ন আমি রেখেছি। এই 25টা 5 নম্বরের প্রশ্নও যদি ভালো করে তোমরা করে নিতে পারো, অনেকটাই উপকৃত তোমরা হবে।
কি 2 নম্বর প্রশ্ন অ্যাটেন্ড করার কি 1 নম্বর প্রশ্ন। তবু আমি 1 নম্বরের প্রশ্ন পিডিএফ সহ আমি তোমাদের নোটস দিয়ে দিয়েছি, তোমরা গ্রুপে যারা পাওনি তারা একটু কালেক্ট করে নিও। এবং তোমাদের 2 নম্বরের প্রশ্ন আমি ভিডিও দিচ্ছি এক এক করে, আমি তোমাদের 2 নম্বরের প্রশ্ন প্রত্যেকটা ইয়ারে যা রয়েছে সমস্তগুলোই তোমরা পেয়ে যাবে। তো তোমরা যদি 2 নম্বরের প্রশ্ন যদি সম্পূর্ণ উত্তর প্রিভিয়াস ইয়ারের পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমরা যদি 5 নম্বরে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলোও যদি পেতে চাও বা ক্লাস করতে চাও ইউটিউবে, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, হ্যাঁ স্যার আমরা 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো চাই। এই জাস্ট এইটুকু লিখবে, আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো। তো চলো একটা প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও কীভাবে তোমরা উত্তর সাজাতে পারবে। দেখো, চিপকো আন্দোলনের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। চিপকো আন্দোলন ছিল একটি পরিবেশ সচেতনতা ভিত্তিক গণ আন্দোলন যা 1993 সালে ভারতের উত্তরাখণ্ড অঞ্চলের তৎকালীন উত্তরপ্রদেশ, ঠিক আছে, চামোলি জেলার শুরু হয়। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বনের গাছ কাটার বিরোধিতা করা এবং বন সংরক্ষণ করা। চিপকো শব্দের অর্থ হলো লেগে থাকা বা আঁকড়ে ধরা। আন্দোলনের সময় স্থানীয় গ্রামবাসীরা গাছের গায়ে জড়িয়ে ধরে গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতো। বিশেষ করে মহিলারা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই আন্দোলনের প্রধান নেতাদের মধ্যে ছিলেন সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভাট এবং অনেক স্থানীয় নারী নেত্রী। চিপকো আন্দোলনের প্রভাব ছিল ব্যাপক। এটি শুধু বন রক্ষা নয়, বরং পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রতি গণসচেতনতা গড়ে তোলে এবং সরকারের বননীতি পরিবর্তনে ভূমিকা রাখে। সারসংক্ষেপ, চিপকো আন্দোলন ছিল ভারতের প্রথম পরিবেশ সচেতন গণ আন্দোলন যা বিশ্বজুড়ে পরিবেশ আন্দোলনের অনুপ্রেরণা হিসাবে বিবেচিত হয়। একদম টু দি পয়েন্ট অ্যান্সার 5 মার্কসের জন্য যদি এখান থেকে 2 মার্কসেরও দেয় যে এই আন্দোলনের দুজন নেতার নাম বলো এবং এই আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল, ঠিক আছে, এইভাবে যদি দেয় তোমরা 2 মার্কসের জন্য অ্যান্সার করতে পারবে। 1 নম্বরও তোমাদের দিতে পারে কত সালে চিপকো আন্দোলন তোমাদের শুরু হয়, ঠিক আছে, কোথায় হয়, কার প্রধান নেতার নাম কি, ঠিক আছে, এরকম করে কোশ্চেন দিতে পারে। তো এখান থেকে তুমি অনেকগুলোই কোশ্চেন অ্যান্সার যদি করা হোক ঘুরিয়ে পেঁচিয়ে তুমি অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। তো আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা প্রশ্নের আমি অ্যান্সার সহ আলোচনা করে আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।